Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্পপাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প সামন্তগড়, লেখক অদৃশ বর্ধন। শুনছেন গল্প সামন্তগড়। শীতের রাত, ঘষা কাঁচের মতো ঘন কুয়াশায় অস্পষ্ট হয়ে উঠেছে চারিদিক। ছোট্ট স্টেশনটি এমনিতেই নির্জন থাকে, সে রাতে যেন আরও খাঁ খাঁ করছে। কলকাতার ট্রেন আসার সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ, কখন যে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। ওয়েটিং রুমের ঝুল জমা কড়িকাঠ থেকে ঝুলছিল একটি মাত্র নিরাবরণ বিদ্যুৎ বাতি। মিটমিটে আলোয় তার কালিমার ঘোমটা। বিরং দেওয়ালে ঝুলছে ট্রেনে ভ্রমণ করার নিয়ম কানুন, যেখানে সেখানে থুতু না ফেলার বিজ্ঞপ্তি, বিনা টিকিটে ভ্রমণ করার অর্থ জাতীয় সরকারকে বঞ্চনা করা, ইত্যাদি ইত্যাদি। ধোয়া মলিন জানালার কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল অনেক দূরে একটুখানি আলোর বিচ্ছুরণ। কুয়াশার মাঝে এক ঠ্যাঙের উপরে ভর দিয়ে অপছায়ার মতো ঝিমুচ্ছিল প্ল্যাটফর্মের টিমটিমে আলোটা। কোথায় যেন অবিরাম ঝিরঝির শব্দে জল ঝরে পড়ছিল করোগেটের টিনের ওপর। ঘরের মধ্যে বসেছিল দুটি প্রাণী, মুখোমুখি বসেছিল ওরা, আলোর ঠিক নিচেই। দুজনেই নিশ্চুপ। যেটুকু কথাবার্তা হয়েছে ওদের মধ্যে, প্রথম পরিচয়ের আড়ষ্টতা কাটাবার পক্ষেও তা যথেষ্ট নয়। কনকনে শীত, টুটি টেপা নৈশব্দ, আর সর্বোপরি ঠিক সামনেই পাথরের পুতুলের মতো বসে থাকা অদ্ভুত মূর্তিটার জন্যেই উসখুস করছিল তরুণ যাত্রীটি। মনোবিজ্ঞানের ছাত্র সে। বাহ্যিক কাঠামোর ওপর মনুষ্য চরিত্রের সূক্ষ্ম প্রভাব সম্বন্ধে তার প্রবল কৌতূহল জেগেছিল সামনের একমাত্র সহযাত্রীটিকে দেখে। তাই খুঁটিয়ে খুঁটিয়ে যতই দেখছিল ততই ভাবছিল ঠিক কীরকম মনের গঠন হওয়া উচিত এই কিম্ভূত কিমাকার মানুষটির। লোকটির চেহারায় এমন কিছু ছাপ ছিল যা সচরাচর দেখা যায় না। উচ্চতায় মাঝামাঝি, শীর্ণতার জন্য মনে হয় বুঝি আরও কয়েক ইঞ্চি বেশি। হাঁটু পর্যন্ত লম্বা কালো কুচকুচে একটা ওভারকোটে ঢাকা সমস্ত শরীর। এখানে সেখানে ধুলো কাদার দাগ, দু এক জায়গায় ছিঁড়েও গেছে। জুতো জোড়াও কাদায় মাখামাখি। গায়ের রং কালো নয়, বাদামিও নয়, কেমন জানি ফ্যাকাশে ধূসর। তীক্ষ্ণ নাক, ধারালো আর সূচালো চিবুক। গালের বেজায় উঁচু হনু দুটোর প্রান্ত থেকে থুতনি পর্যন্ত নেমে এসেছে কয়েকটি স্পষ্ট বলিরেখা। ফলে নিষ্ঠুর আর স্থায়ী এক হাসির অভিব্যক্তি ফুটে উঠেছিল তার মুখে। যদিও কোটরে বসা কঠিন কালো গ্রানাইটের মতো চোখের ভাষায় তার বাষ্পটুকুও ছিল না। সবচেয়ে অদ্ভুত তার টুপি লাগানোর কায়দাটা। মাথার পেছন দিকে আঁটো করে বসানো ছিল ফেল্ট হ্যাটটা। খুব সরু তার কিনারা। হ্যাট লাগানোর এই বিদঘুটে কায়দার জন্যেই বোধহয়
বেপরোয়া ঔদ্ধত্যের এক প্রতিচ্ছবি ফুটে উঠছিল আগন্তুকের বিশীর্ণ মুখে। দুই কাঁধ গোল করে ওভারকোটের ছেঁড়া পকেটে হাত ঢুকিয়ে বসেছিল যুবকটির সকৌতুক পর্যবেক্ষণের সামনে। অথচ আলাপ করবার সব রকম প্রচেষ্টাই করেছে তরুণটি। মানুষের সেন্টিমেন্টকে পেঁচিয়ে মনের কথা বাইরে টেনে আনার যে কটা পন্থা তার জানা ছিল, সবকটাই বেশ সুকৌশলেই সে প্রয়োগ করেছে, কিন্তু সবই হয়েছে ব্যর্থ। প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধু তরুণটির পানে আগন্তুক মেলেছে তার গ্রানাইট কঠিন চাহনি, অন্য সময় ইটকাঠের মধ্যে দিয়ে তাকিয়ে থেকেছে কোন অজানার অসীমে। নিতান্ত অকারণেই কখনো সখনো এই কঠিন চোখেই কৌতুকের আলোককণা নেচে নেচে উঠেছে, মৃদু হাসিতে আরো কুঞ্চন জেগেছে মুখের দুপাশের চামড়ার ভাঁজে। বিরক্ত বোধ করে যুবকটি। ঘন্টার পর ঘন্টা এভাবে পটের ছবির মতো বসে থাকার চাইতে যাহা একটা কিছু করার দরকার, কিন্তু কি করা যায়? হ্যাঁ, গল্পটা যে আশ্চর্য ঘটনার আবর্ত তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে, সেই অসম্ভব কিন্তু অতি সত্য কাহিনীটাই বর্ণনা করা যাক এই অদ্ভুত সহযাত্রীর কাছে। তাতে সময় তো কাটবেই, উপরন্তু স্বল্পভাষী আত্মমগ্ন সঙ্গীটির কৌতূহলের সুপ্তিভঙ্গ হওয়াও বিচিত্র নয়। গলা ঝেড়ে এবার সে বলে ওঠে, এদিকে শিকার করতে এসেছিলেন বললেন, তাই না? চকিতে চোখ তুললে আগন্তুক। গ্রানাইট কঠিন দুই মনিকায় কৌতূহলের ছোঁয়া লাগে। পর মুহূর্তেই চোখ ফিরিয়ে আনলে জানলার শার্সির উপর। ঘনীভূত কুয়াশা কণিকা বিন্দু বিন্দু জলের আকার নিয়ে চিকমিক করছিল সেখানে মিটমিটে আলোয়। চোখ না ফিরিয়েই উত্তর দিল সে খসখসে গলায়, তাহলে তো কুমার শক্তি সামন্ত এস্টেটের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। শিকার করার মতো এমন খাসা জায়গা তো আর এই অঞ্চলে দুটো নেই। শুনেছি। ওইখানেই ছিলাম এই কদিন। আসলে কুমার শক্তি সামন্ত আমার কাকা। আবার চোখ ফেরালে আগন্তুক। আবার দুপাশের বলিরেখায় জাগে কুঞ্চন তরঙ্গ। এই তরঙ্গিত হাসি আর দুই চোখে আলোর চিকমিকানি ছাড়া আর কোনো ভাবই ফুটল না তার ধারালো নাকে, চিবুকে, ঠোঁটে। এই ধরনের নির্বিকার চাহনি দেখলে মেজাজ বিগড়ে যাওয়াই স্বাভাবিক, কিন্তু তবুও ধৈর্য হারায় না যুবকটি। গলায় এবার একটু জোর দিয়েই বলে, যদি কিছু মনে না করেন, আশ্চর্য একটা কাহিনী আপনাকে শোনাতে পারি। বেশি পুরনো ঘটনা নয়, মাত্র 2 দিন আগেকার, কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি এ ধরনের কাহিনী আপনি জীবনেও শোনেননি। চোখের দুটুকরো কালো আলোর মাঝেই আবার ঝলসে ওঠে বিদ্রূপ বহ্নি, কিন্তু এবার সে দৃষ্টি নিরুত্তর নয়। পলকহীন চোখে সেকেন্ড কয়েক তাকিয়ে থাকার পর শুধু বললে, বলুন। খসখসে স্বর এবারও নিরুত্তাপ, কিন্তু তবুও মনে হলো কোথায় যেন মনের কোন গহন তলে জাগ্রত হয়েছে তার নিদ্রিত আগ্রহ। শুনুন তাহলে। এই শহর থেকে অনেক দূরে গ্রীষ্মাবাস বা বাগান বাড়ি তৈরি করার বিলাসিতা বাঙালি অভিজাত সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে ব্রিটিশ আমলে। কখনো সখনো এই ফ্যাশনটাই হয়ে দাঁড়িয়েছে রোমান্টিক রুচির পরিচয়। কিন্তু আমার কাকা কুমার শক্তি সামন্ত বিলাস বা রোম্যান্স
কোনোটাই জানতেন না। চরিত্রের গঠনই ছিল তার এক অদ্ভুত রকমের। ছেলেবেলা থেকেই কেমন জানি সমাজ ছাড়া একক প্রকৃতি তার। নিরালা নিসর্গের মাঝে দিন গুজরান করার মধ্যে অনাবিল শান্তি খুঁজে পেতেন উনি। আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার কোলাহলের প্রতি তার বিরাগের পরিচয় কোনোদিন পাইনি বটে, তবে অনুরাগের চিহ্নও দেখিনি। প্রকৃতির ছায়া সুনিবিড় কোকিল দোয়েল ডাকা নিশ্চিন্ত নিলয়ে উনি যেন নিজের সত্তাকে খুঁজে পেতেন। রুচি তার খুবই সাদামাটা। প্রাত্যহিক জীবনযাত্রাও অনাড়ম্বর। সেকেলে আমলের দুর্গের মতো মস্ত একটা প্রাসাদে থাকেন উনি। এস্টেটে যা সামান্য লাভ হয় তাতেই খুশি থাকেন। তবে রাইফেলে হাত বেশ পাকা। তার চেয়ে ভালো পারেন ঘোড়ায় চড়তে, তাই প্রায় শিকার নিয়ে মেতে ওঠেন। প্রতিবেশীদের সাথে দৈবার দেখা হলে কথা বলেন, নইলে কারো ধারও ধারেন না। কাজেই চারিদিকে তার বহু বিরূপ সমালোচনা, কিন্তু কেউই চিনতে পারেনি তার এই আত্মভোলা স্বরূপকে। কাকা বিয়ে থা করেনি। তার একমাত্র ভাইয়ের একমাত্র সন্তান হিসেবে আমি তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী, এই আশা নিয়েই মানুষ হয়েছি আমি। কিন্তু গত দাঙ্গা আর দেশ বিভাগের সময়ে নিতান্ত অপ্রত্যাশিতভাবে ঘটল কয়েকটি নতুন ঘটনা। খবরের কাগজ পড়ার অভ্যাস ছিল না তার, কাজে বহির্জগতের কোনো সংবাদই আসতো না তার সামন্তগড়ের ক্ষুদ্র জগতে। তাই একদিন স্থানীয় কয়েকজন মাতব্বর ব্যক্তি এসে যখন দু কথা শুনিয়ে জানালে যে বাংলার এই দুর্দিনে এখনো এইভাবে তার পক্ষে আত্মকেন্দ্রিক হয়ে বসে থাকা শোভা পায় না, তখন অপ্রস্তুত হয়ে মাথা টাতা চুলকে সেই দিনই একটা চিঠি ছেড়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারকে। অনুরোধ জানালেন একজন উদ্বাস্তুকে তার এস্টেটে পাঠিয়ে দিতে। তার দেখা শোনা করার সমস্ত ভার নেবেন তিনি। এর বেশি আর কিছু তার মাথায় এলো না, এবং এলেও নিশ্চয়ই তা কাজে পরিণত করার মতো ঝামেলা তিনি পোয়াতে চাইলেন না। ছিন্নমূল উদ্বাস্তুটি যুবতী এবং বোবা। সামন্তগড়ে তার স্থায়ীভাবে বসবাসের সমস্ত ব্যবস্থা করেছিলেন কাকা। যুবতী হলেও নারী দেহের কোনো চটকই ছিল না মেয়েটির মাঝে। মোটা মোটা হাত পায়ের গঠন, তেল চকচকে মুখ, নাকখানি একেবারে থ্যাবড়া আর পুরো ঠোঁট, হাতে একেবারে বড় বড় লোম। বয়স বছর 25 হবে। ড্যাব ড্যাবে চোখে সবসময় এক অসহায় চাহনি। বাড়ি ছেড়ে কচিত বাইরে বেরোতো সে। আকণ্ঠ খেত, যখন খুশি ঘুমাতো, আর মোক্ষদা পিসির তাড়নায় প্রতি রবিবার একবার স্নান করত। মোক্ষদা পিসি সামন্তগড়ে না থাকলে তাও বাদ যেত। বেশিরভাগ সময় ওকে দেখতাম ওর ঘরের সামনেই একটা পুরনো সোফায় কাত হয়ে পড়ে থাকতে। হাতে সর্বক্ষণই থাকতো সস্তা দরের একটা চটি নোভেল। বইটার একটা পাতাও সে পড়ছে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কেননা একাদিক্রমে 11 বছর ঠিক ওই বইখানি আমি দেখেছি ওর হাতে। জড়বুদ্ধি প্রাণীর মতো নিজের মধ্যেই ও ডুবে থাকতো মাসের পর মাস, বছরের পর বছর। মেয়েটির প্রতি প্রথম কাকার কোনো আগ্রহই ছিল না, আবার বৃতৃষ্ণাও ছিল না। সামন্তগড়ের আরো অনেকের সম্বন্ধে যেমন তিনি উদাসীন, ঠিক তেমনভাবেই অনাগ্রহ দৃষ্টিতে দেখতেন এই বিচিত্র সৃষ্টিটিকে। শুধু যা খাওয়ার সময় ওর মধ্যে প্রাণের একটু সাড়া পাওয়া যেত। 2 চোখে বোবা ক্ষুধা নিয়ে গোগ্রাসে গিলত যা পেত সামনে, তারপরই আবার জেকে সেই। ক্রমে ক্রমে লক্ষ্য করলাম কাকার নিরুৎসুক দৃষ্টিভঙ্গি একটু একটু করে পাল্টে যাচ্ছে। স্নেহের ছায়ায় ধীরে ধীরে ঘিরে ধরছেন হতভাগী মেয়েটিকে।
আমার দুর্ভাগ্যের সূচনা এইখান থেকেই। অনাগ্রহ থেকে কৌতূহল, কৌতূহল থেকে বৎসলতা। তারপর একদিন শুনলাম যথাবিহিতভাবে মেয়েটিকে পোষ্যরূপে গ্রহণ করেছেন আমার কাকা, উইলও পাল্টেছেন। এইভাবেই ভাগ্যের বিপাকে সম্পত্তি থেকে বঞ্চিত হলাম এমন একজনের আবির্ভাবে যাকে দুবেলা দুবার খাওয়ার সময় ছাড়া মনুষ্যপদ বাচ্যই করা চলে না। যাই হোক, নিদারুণ অভিমান হলেও নিয়মিত সামন্তগড়ে যাওয়া বন্ধ করলাম না আমি। কাকার সাথে মাঝে মাঝে শিকারে বেরোতাম, আর না হয় লাইব্রেরিতে বসে কিতাব নাড়াচাড়া করতাম। 3 দিন আগে এসেছিলাম সামন্তগড়ে, সপ্তাহখানেক থাকার ইচ্ছা নিয়ে। কাকাকে দেখলাম আগের মতোই, পরিপূর্ণ স্বাস্থ্য, দীর্ঘ উন্নত চেহারা। এত বয়সে এখনো তিনি বেশ সুপুরুষ। উদ্বাস্ত মেয়েটির স্বাস্থ্য দেখলাম আগের চাইতে অনেক ভালো হয়েছে, আরো গোলাকার হয়ে উঠেছে তার মাংসপিণ্ডের মতো দেহ। যেদিন এসে পৌঁছলাম সেই দিন রাত্রেই খাওয়ার টেবিলে সেই প্রথম লক্ষ্য করলাম কাকার কথাবার্তায় অন্যমনস্ক ভাব, চোখে মুখে বেশ কিছু চিন্তার ছাপ। হাসছেন, রসিকতা করছেন, কিন্তু তা যেন তার বিমর্ষতাকে ঢেকে রাখার ছদ্ম আবরণ। খাওয়া শেষ হলে বসবার ঘরে ডাকলেন আমায়। ডাকার ধরন দেখেই বুঝলাম গুরুতর কিছু একটা ঘটেছে। বিপদে দিশেহারা হলে মানুষের স্বরে যেমন অসহায়তা ফুটে ওঠে, তেমনই স্বর জীবনে প্রথম শুনলাম কুমার শক্তি সামন্তর কণ্ঠে। পিছু পিছু এলাম ওর ঘরে। ঘরটা শোবার হলেও মিউজিয়াম বানিয়ে রেখেছিলেন আমার কাকা। দেওয়ালে দেওয়ালে অগুন্তি ম্যাপের ছড়াছড়ি, জন্তু জানোয়ারের মাথা আর চামড়ার সমাবেশ। এখানে সেখানে ছড়ানো গ্লাভস, জীবাশ্ম, কার্টিজ, রাইফেল আর বন্দুক সাফ করবার পাখির পালক। দরজা বন্ধ করে দিয়ে বললেন উনি, খোকা, বড় বিপদে পড়েছি রে। চোখে মুখে যথাসাধ্য সহানুভূতির চিহ্ন ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আমি। গতকাল আমার এক রায়ত এসেছিল দেখা করে, লোক ভালো। আচ্ছা। উত্তর পশ্চিম কোণে পাঁচিলের ওপাশের জমিটা নিয়ে সুখেই আছে। ওর 2 ভেড়া মারা গেছে গত 2 রাতে। মরার ধরনটাই ওকে বড় ভাবিয়ে তুলেছে। ওর ধারণা কোনো বুনো জন্তু হানা দেওয়া শুরু করেছে এ অঞ্চলে। কুকুর টুকুর হবে? না রে, তা নয়। কুকুরে মারা অনেক ভেড়া দেখেছে লোকটা। কুকুরের আক্রমণ পদ্ধতি হচ্ছে কোণের দিকে তাড়িয়ে নিয়ে গিয়ে আঁচড়ে কামড়ে রক্তারক্তি করে ফেলা। নিখুঁত হত্যা ওদের দ্বারা সম্ভব নয়, কিন্তু এ 2 ভেড়ার মৃত্যু সেভাবে হয়নি। আমি নিজেই দেখতে গিয়েছিলাম আজ। দেখলাম শরীরে আঁচড় কামড়ের চিহ্ন মাত্র নেই। তাই নাকি? টুটি কামড়ে 2 টুকরো করে ফেলা হয়েছে। বাবা। মরেওছে খোলা জায়গায়, কোণেতে নয়। সুতরাং এই কাজ যদি কোনো জানোয়ারই করে থাকে তবে তাকে খুব ধূর্ত আর শক্তিমান বলতে হবে। আচ্ছা, কোনো সার্কাস পার্টি থেকে কোনো জানোয়ার টানোয়ার পালিয়ে এদিকে চলে আসেনি তো? না, ও ধরনের কোনো পার্টি এ অঞ্চলে আসে না, তা তো তুইও জানিস। আশেপাশে কোনো মেলাও হয় না। কাল রাতে আর একটা ভেড়া মরেছে, এবার চাঁপাডাঙ্গাতে, ঠিক ওইভাবেই। আচ্ছা। তন্ন তন্ন করে খোঁজা হয়েছে আজ সমস্ত জঙ্গল। নিশ্চয়ই কিছু পাননি? পায়ের চিহ্ন ছাড়া আর কিছুই না। কিসের পা? হঠাৎ যেন ঘোলাটে হয়ে উঠল কাকার চোখ। দেওয়ালের দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে করে বললেন, মানুষের। আবার নিঃশব্দ নেমে এলো। মনের কথা খুলে বলে কিছুটা
হালকা হওয়ার জন্যই আমাকে ডেকে এনেছিলেন, কিন্তু এ প্রসঙ্গ তোলার পরেই যেন আরো মুচড়ে পড়লেন তিনি। ঠিক করলাম না, আর না, এই অযথা স্নায়ু পীড়নের অবসান দরকার। স্পষ্ট শুধলাম যে আসল ব্যাপারটা কি। রায়তদের গোটা 3 ভেড়া মারা গেছে, এই বই তো আর কিছু নয়। আজ না হয় 2 দিন পরেই যেই মারুক না কেন সে ধরা পড়বেই। তখন তাকে চাবুক পেটা করে চাঁদমারির প্র্যাকটিস করলেই মনের শান্তি পাওয়া হয়ে যাবে এখন। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে এখন থেকেই একবারে মিছিমিছি মনের উদ্বেগ বাড়ানোর না না কোনো মানেই হয় না। একদমে কথাগুলো বলে যখন থামলাম, কাকা কেমন জানি অদ্ভুত উদ্বিগ্ন চোখে তাকালেন আমার পানে। অদ্ভুত বললাম এই কারণে যে সেই দৃষ্টিতে স্পষ্টই শঙ্কার সাথে মিলেমিশে ছিল আবছা অপরাধের প্রতিচ্ছবি। আমার ভুলও হতে পারে। দুর্ধর্ষ দুরন্ত বেপরোয়া কাকার চোখে এ দৃষ্টির সাথে আমি একেবারেই অপরিচিত। উনি কিন্তু হঠাৎ সিধে হয়ে বললেন, শোন, তাহলে সব কথাই বলি আজ। বছর 25 আগে গৃহস্থালী দেখাশুনো করার জন্য একজন মেয়ে মানুষকে রেখেছিলাম। মেয়েটি যুবতী এবং সুন্দরী। আসামে তার জন্ম। বাংলাদেশে এসেছিল এক যাযাবর দলের সাথে মিশে। এছাড়া তার আর কোনো পরিচয় পাওয়া যায়নি। মেয়েটির রূপ ছিল, ভরা যৌবন ছিল, আর ছিল কামনার সর্বনাশা আগুন। একদিন দুদিন নয় রে, বহুদিন ধরেই সেই নেশায় বুঁদ হয়েছিলাম। বাবা, তুমিও আবার নেশায় বুঁদ হলে? নেশা যখন কাটলো তখন বড় দেরি হয়ে গেছে। কেন? মেয়েটি একদিন এসে আমায় বললে সে সন্তান সম্ভবা। সর্বনাশ। তার সব কথা শুনেছিলাম, কিন্তু যখন সে বিয়ের প্রস্তাব দিলে আর থাকতে পারিনি। একটা ভ্রষ্টা মেয়েকে কুমার শক্তি সামন্ত যে কোনোদিন কুলবধূ করবে না, এ কথা শুনিয়ে দিয়ে কড়া হুকুম দিয়েছিলাম সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র সামন্তগড় ছেড়ে চিরবিদায় নিতে। মেয়েটি কোনো প্রতিবাদ করেনি, কান্নাকাটিও করেনি। কেন? জানি না রে। 2 চোখে ধিকি ধিকি আগুন নিয়ে শুনেছিল। তারপর পাতলা ঠোঁটে সামান্য হাসি ছড়িয়ে নীরবে সরে গিয়েছিল আড়ালে। এরপর থেকেই মেয়েটির হাবে ভাবে কিছু পরিবর্তন দেখা গেল। কিরকম? দিন রাতের বেশিরভাগ সময় বনে বাদারে ঘুরে বেড়াতো বেদেনির মতো। আর যখনই আমার সাথে দেখা হতো জানিস, চোখের একটা বিচিত্র ভঙ্গি করে অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে থাকতো আমার দিকে। মাঝে মাঝে ছোট্ট নাক ছাবি চিকমিকিয়ে রাঙা ঠোঁটে মুচকি হাসত, কিন্তু সর্বক্ষণ নড়তো তার ঠোঁট, যেন মনে মনে বিড়বিড় করে চলেছে প্রতিটি মুহূর্ত। বিরাম নেই, জ্যোতি নেই, আয়েশ নেই। সবাই ভেবেছিল নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। স্বাভাবিক। কিন্তু আমি ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলে? কেন? নিজেও বুঝিনি রে, নিজেও বুঝিনি। কিন্তু মেয়েটা যখন ওই আগুনের মতো রূপ নিয়ে আসতো আমার সামনে, আর ঠোঁট দুটো নাড়তো মৃদু মৃদু হাওয়ায় কেঁপে ওঠা গোলাপ পাপড়ির মতো, তখন যেন একটা অজানা অসহায় ভয়ে হিম হয়ে আসতো আমার ভিতরটা। এই দৃষ্টি আর বেশি দিন সহ্য হয়নি। তাই একদিন মেয়েটাকে নির্বাসন দিয়েছিলাম সামন্তগড়ের এক পরিত্যক্ত প্রকোষ্ঠে। নির্বাসন? হ্যাঁ, চামচিকে, বাদুর, মাকড়সা, টিকটিকির আড্ডা সেখানে। মেয়েটির জায়গায় আগেই এক বিধবা এসছিল বাড়ির কাজ দেখাশুনো করার জন্য। সেই মেয়েটির খোঁজ খবর একটু আধটু রাখত। যথাসময়ে খবর এলো ছেলে হয়েছে মেয়েটির।
ছেলে হয়েছে? হ্যাঁ, কিন্তু মৃত্যু তার সমাসন্ন, তাই শেষবারের মতো আমাকে দেখতে চায়। যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, বুঝলি, কিন্তু এই অন্তিম কালে মেয়েটির বারবার আকুল আহ্বান আমিও ঠেলতে পারিনি। না না, সেটা ঠিকই। তাই বহুদিনের অপরিচিত বহু অলিন্দের গলি খুঁজি পেরিয়ে এসে পৌঁছেছিলাম সেই প্রকোষ্ঠে। গিয়ে দাঁড়িয়েছিলাম শয্যায় শায়িতা মেয়েটির সামনে। তারপর? তখনই আশ্চর্য আবিল চোখে আমার দিকে তাকিয়েছিল মেয়েটি। অপলক চোখে তাকিয়েছিল কতক্ষণ সে আমি জানি না। সে চোখে যেন দেখেছিলাম মৃত্যুর দূরায়ত হাতছানি, দেখেছিলাম নিভে আসা মনিকা দ্বীপে জিঘাংসার ঝিলিক, আর এমন কিছু যা ইতিপূর্বে কোনো মৃত্যু পথযাত্রীর চোখে আমি দেখিনি। বাবা! খুব ধীরে ধীরে মেয়েটির ঠোঁট দুটো নড়ে উঠেছিল, খুব মৃদু, কিন্তু তার মধ্যেও যেন ছিল ছন্দ, ছিল অর্থ। বিড়বিড় করার মতো অনর্গল অবিরাম থির থির করে কেঁপে চলেছিল ঠোঁট দুটি, যেন অন্তরের অন্তঃস্থলে কোনো রহস্যপুরীর প্রবাল মন্দিরে উচ্চারিত হচ্ছে কোনো অশ্রুত মন্ত্র। তার সামান্য আভাস পাওয়া যাচ্ছে শুক্তির মতো ফ্যাকাশে ম্লান বিবর্ণ অধরষ্ঠের মৃদু মৃদু কম্পন থেকে। কতক্ষণ এভাবে কেটেছিল তা আমার খেয়াল ছিল না। সময়েরও বোধ করি কোনো হিসেব আর ছিল না। তারপর? তারপর সম্বিত যখন ফিরে পেয়েছিলাম, তখনও মেয়েটি তার নিথর নির্ভাস দৃষ্টি রেখেছিল আমার মুখের ওপর, কিন্তু তার মধ্যে প্রাণ আর ছিল না রে। যা। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে মুখ ফেরাতেই দাই এসে সদ্যজাত শিশুটিকে তুলে ধরেছিল আমার সামনে। মুখ ঘুরিয়েই নিতে যাচ্ছিলাম, কিন্তু দাই শিশুটির ছোট ছোট হাতের মুঠি খুলে দেখাতে অবাক হয়ে গেছিলাম। কেন? অবাক হবার মতো আবার কি দেখলে? শিশুটির দুটি হাতেই মধ্যম আঙ্গুলিটি বাকি চারটে আঙ্গুলের চেয়ে অস্বাভাবিক রকমের দীর্ঘ। দীর্ঘ? কিছু না বুঝে দাইয়ের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতে দাই আমাকে বললে, ছেলে হওয়ার পর বিড়বিড় করে মেয়েটি বলেছে এই ছেলেই নাকি কুমার শক্তি সামন্তর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। দুনিয়ার কারো ক্ষমতা নেই তার ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা। দিনের আলোয় থাকবে সে সহজ মানুষ, কিন্তু রাতের অন্ধকারে সাপের মতো ক্রূর, শিয়ালের মতো ধূর্ত আর নেকড়ের মতো হিংস্র হবে এর প্রকৃতি। যে আসবে তার পাওনায় বখরা বসাতে, নেকড়ের মতো টুটি ছিঁড়ে তাকেই হত্যা করবে সে নিতান্ত অবহেলে। যে বঞ্চনার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল তার মায়ের জীবন, পুত্র এসে নেবে তার চরম প্রতিশোধ। তন্ময় হয়ে শুনছিলাম। কাহিনী শেষ হতেই শুধলাম আমি, ছেলেটাকে নিয়ে কি করলেন? তুই যা ভাবছিস তা নয়। আমিও মানুষ। পশু পাখি হাসতে হাসতে হত্যা করতে পারি, কিন্তু নিজের সন্তানকে তো আর কোল্ড ব্লাডেড মার্ডার করতে পারি না। একটা মেয়ে মানুষ মরবার সময় কি প্রলাপ বকে গেছে, আর তাইতেই ভয় খেয়ে গিয়ে একটা অবোধ শিশুকে হত্যা করব, এত মূর্খ আমি নই। তা ঠিক আছে। মেয়েটির সাপসাপান্ত আর প্রলাপ বকুনি একেবারেই মুছে ফেলেছিলাম মন থেকে, অথচ ছেলেটিকে নিজের কাছে রাখবার সাহসও হয়নি। আমার একান্ত অনুগত এক প্রজার কাছেই মানুষ হতে থাকলো সে। 10 বছর ওইখানেই ছিল, তারপর একদিন কাউকে না জানিয়ে উধাও হয়ে গেল সে এ অঞ্চল থেকে। হ্যাঁ, উধাও হয়ে গেল? হ্যাঁ। আর খোঁজ পাননি? এতদিন পাইনি, কিন্তু গতকাল পেলাম। গতকাল?
দুজনে দুজনের চোখের দিকে তাকালাম এক দৃষ্টে। বুঝলাম সবই। বললাম, আপনি আপনি তাহলে বলতে চান যে ভেড়ার মৃত্যুর কারণ সেই? অসম্ভব না, মানে ভেড়া মেরে তার লাভটা কি? মারছে জিঘাংসার জ্বালায়। লক্ষ্য ফসকে গেলে সবাই যা করে। লক্ষ্য? শুধু ভেড়ার মৃত্যু কাহিনী শোনানোর জন্য তোকে আমি ডাকিনি খোকা। সুশীলাকে আমি জানিয়ে দিয়েছি যেন সামন্তগড় ছেড়ে সে বাইরে না বেরোয়। সুশীলা উদ্বাস্তু মেয়েটির নাম। নিমেষে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। এতদিন বাদে এই প্রথম সম্পত্তি হাতছাড়া হওয়ার জন্য সহস্র ধন্যবাদ জানালাম ভগবানকে। স্বীকার করতে লজ্জা নেই, সে রাত আমার শান্তিতে কাটেনি। রাশভারী কাকার কাছ থেকে জন্মাবধি এত কথা আমি একসঙ্গে কোনোদিন শুনিনি। তাই অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতে হয়েছিল। দরজা জানলা বন্ধ, তবুও ছমছমে অন্ধকারে প্রহর গুনতে লাগলাম ভোর হওয়ার। একবার তো মনে হলো শুকনো পাতার উপর দিয়ে খড়খড় শব্দে লঘু পায়ে কে যেন ছুটে গেল। আরেকবার দূরে কোথাও রক্ত হিম করা ক্রূর চিৎকার শুনলাম। সে চিৎকার মানুষের নাকি বন্য জন্তুর তা বোঝার মতো অবস্থা আমার ছিল না। প্রাতরাশের টেবিলে কাকা জানালেন গত রাত্রে আরও একটি ভেড়ার মৃত্যু সংবাদ। ম্লান বিষণ্ণ চোখে উনি তাকিয়ে রইলেন সুশীলার পানে। নিশ্চিন্ত মনে কাজু বাদাম নিয়ে মোহনভোগ খাচ্ছিল সে। খাওয়া দাওয়া শেষ করে সদল বলে বেরোলাম আমরা ওই নিশাচর আততায়ী সন্ধানে। সব কথা বলার দরকার নেই, শুধু শুনে রাখুন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল আমাদের অভিযান। সব শুদ্ধ জনা 30 ছিলাম আমরা। ঘোড়া গেছিল অনেকগুলো। মরা ভেড়াটার কাছে কুকুরগুলোকে ছেড়ে দিয়ে পিছু নিলাম। পায়ের ছাপ দেখে আর গন্ধ শুকে শুকে রেলওয়ে স্টেশনের কাছ বরাবর গেল কুকুরগুলো। তারপর পাথুরে জমির পর খালের ধারে গিয়ে ওদের ঘ্রাণেন্দ্রিয় পরাজয় স্বীকার করলে। সারা দিনের হাড় ভাঙা পরিশ্রমে ক্লান্ত হয়েছিলাম খুবই। তার উপরে যতই সূর্য হেলে পড়তে লাগলো পশ্চিমে, ততই উৎকণ্ঠিত হতে লাগলো আমার কাকা। না, এবার ফিরতে হবে। সামন্তগড় তখন বেশ খানিকটা দূরে। সেরাতের মতো গরু ভেড়া সামলে রাখার নির্দেশ দিয়ে আমাকে নিয়ে ঘোড়ার মুখ ফেরালেন তিনি গড়ের দিকে। সামন্তগড়ের পিছনের পথ দিয়ে শর্টকাট করেছিলাম আমরা। বড় বড় ঝাপসা গাছের তলায় ঝুপসি অন্ধকার, কাদা প্যাচ প্যাচে জমি, লম্বা লম্বা ভিজে ঘাস আর সোদা সোদা গন্ধ। লজ্জায় অরুণ গোধূলি তার ধূসর ঘোমটা টেনে নামিয়েছিল অনেকটা। দূরে প্রধান দেউড়ি দেখা যাচ্ছে গাছপালার ফাঁক থেকে। অচম্বিতে দুটি ঘোড়াই একসাথে থেমে গিয়ে ঘাড় বেঁকিয়ে রইল ডান দিকে। ওই দিকেই গাছের শ্রেণীর ওপাশে প্রধান সড়কটা ঢালু হয়ে নেমে গেছিল দেউড়িতে। অস্ফুট চিৎকার করেছিলেন কাকা। উদ্বেগে অবরুদ্ধ, আতঙ্কে বিকৃত সে চিৎকারই যেন আসন্ন বিভীষিকার পটভূমি রচনা করলে। কেননা ঠিক সঙ্গে সঙ্গেই ওদিক থেকে রক্ত জমানো এক ক্রুদ্ধ চিৎকার শুনলাম। অমানবিক সেই চিৎকার। শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে ক্ষুধার্ত নেকড়ে যে রক্তহীন করা চিৎকার করে ওঠে, এ যেন সেই ভয়াবহ গজরানি। একবার, দুবার, তিনবার বহুদিনের সঞ্চিত ক্ষুধা আর জিঘাংসা যেন তিনবার ফেটে পড়ল ওই ভয়াল গর্জনের মধ্য দিয়ে। তারপরেই ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো গজরানি। পরিতৃপ্তির আমেজে যেন বুঝে আসছে কণ্ঠ, জুড়িয়ে যাচ্ছে প্রতিহিংসার জ্বালা। ঘনায়মান অন্ধকারও শিউরে উঠল সে শব্দে। তারপর সব চুপ,
ঝিঝি পোকার কণ্ঠ যেন আতঙ্কে রুদ্ধ হয়ে গেল। থমথমে নিঃশব্দ নেমে এলো চারপাশে। অসার কান দুটো কিন্তু যেন বারবার শুনতে লাগলো শাখা প্রশাখায় প্রতিহত ওই অমানসিক গর্জনের মন্থর প্রতিধ্বনি। আর তারপরেই জাগলো আরো একটা নতুন শব্দ। শুকনো পাতার ওপর পায়ের শব্দ শুনলাম। ধাবমান দুটি পা, দ্রুত গতিতে শব্দ সরে যাচ্ছে দূরে। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়ে তীর বেগে সড়কের দিকে দৌড়লেন আমার কাকা। আমিও পিছু নিলাম। পৌঁছে দেখি রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। ফ্যাকাশে আলোয় সড়কের ওপর শুধু কালো মতো একটা বস্তু পড়ে থাকতে দেখলাম। সে আর কেউ নয়, সুশীলা। সে দেহে প্রাণের সাড়া ছিল না, কেননা দু টুকরো হয়ে গেছিল তার কণ্ঠ নালীটা কোন ধারালো দাঁতের কামড়ে। ঝুঁকে পড়েছিল যুবকটি। এক টানা কথা বলার উত্তেজনায় বোধহয় ক্লান্তিও জেগেছিল খানিকটা। তাই হেলান দিয়ে বসে ফিকে হেসে বলল, সত্যি অলৌকিক। কি বলেন? কিন্তু বিশ্বাস করুন একটা শব্দ আমি বানিয়ে বলিনি। এ কাহিনীর উপসংহারটাই কিন্তু সবচেয়ে মজার। সুশীলার মৃত্যুর পর কুমার শক্তি সামন্তর যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এখন আমি। আগন্তুকের ঠোঁট দুটি বেঁকে গেল হাসির ভঙ্গিমায়। সে হাসির মধ্যে কৌতুকের বাষ্পও ছিল না, কিন্তু বরং আরো প্রকট হয়ে উঠল ঠোঁটের দুপাশের বলিরেখাগুলো। আর ঝকঝক করে উঠল গ্রানাইট কঠিন চোখ দুটি। কালো ওভারকোটের নিচে তার বিশীর্ণ দেহটি যেন অকস্মাৎ বিপুল শক্তির বন্যায় ফুলে ওঠার প্রয়াস পেল আসন্ন কিছুর ইঙ্গিত নিয়ে। নিঃশব্দে উঠে দাঁড়ালো সে। নিদারুণ ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো যুবকটির। উত্তাল হয়ে উঠল তার হৃদযন্ত্রের ধুকপুকানি। গ্রানাইট কঠিন চোখের বরফ ঝিলিক পঙ্গু করে তুলল তার সর্ব অঙ্গ। আঙুল নাড়াবার ক্ষমতাও আর রইল না তার। হনু থেকে চিবুক পর্যন্ত চামড়ার ভাঁজে আরো কুঞ্চন জেগেছিল। আরো নিষ্ঠুর হয়ে উঠেছিল আগন্তুকের হাসি। ঝিকমিক করছিল তার ধারালো দুসারি দাঁত। আনন্দে, আক্রোশে, আশ্চর্যভাবে দুমড়ে গেছিল তার সমস্ত মুখটা। আকস্মিক উল্লাসে যেন নীল শিখা নেচে উঠেছিল তার দু আগুন চোখে। আর সুতোর মতো লালার ধারা গড়িয়ে পড়ল ঠোঁটের কোণা দিয়ে। খুব আস্তে আস্তে একটা হাত সে তুলল মাথার উপর হ্যাটটাকে খোলবার জন্য। আর সে হাতের মধ্যের আঙুলটি বাকি চারটে আঙুলের চেয়ে অস্বাভাবিক রকমের দীর্ঘ। আপনারা শুনছিলেন গল্প সামন্তগড়, লেখক অদৃশ বর্ধন। এই গল্পের সূত্রধর সৌভিক, আগন্তুক এবং শক্তি সামন্তর অভিনয়ে অরূপ, ভাইপো সুদীপ্ত, দাইমার চরিত্রে সুমিতা, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।